নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বজরং দলের স্মারকপত্র প্রধান কাছাড়ের পুলিশ সুপারকে বিভিন্ন সামাজিক ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য। এক এক করে ৩ জনকে ধাক্কা ইন্ট্রা গাড়ির কনকপুরে, আটক চালক। বজরং দলকে ধন্যবাদ জ্ঞাপন রংপুর প্রতিবাদী নাগরিক মঞ্চের। অন্নপূর্ণা সেতুতে আটক গোমাংস কাণ্ডে প্রতিজনকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। বিজেপির কোমর ভেঙে যাবে বাঙালিরা সরে দাঁড়ালে বলে অভিমত সুস্মিতা দেবের। এবার সংবাদ বিস্তারিত। বজরং দলের পক্ষ থেকে বুধবার কাছাড়ের পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে পুলিশ সুপার নোমাল মাহাতোর হাতে একটি স্মারকপত্র দেন। এই স্মারকপত্রে উল্লেখ করেন যে বর্তমানে সমাজকে প্রভাবিত করছে এমন বেশ কিছু গুরুতর এবং উদ্বেগজনক বিষয়। এই ঘটনাগুলি সামাজিক অস্থিরতা, নৈতিক অবক্ষয় এবং জনশৃঙ্খলার ব্যাঘাত ঘটাচ্ছে, যেমন গোমাংস চোরাচালান, লাভ জিহাদ এবং জল পরিচয়পত্র ব্যবহার, ব্লগার এবং কন্টেন্ট নির্মাতাদের দ্বারা ধর্মীয় মানহানি। কিছুদিন আগে শিলচরের অন্নপূর্ণা সেতুর কাছে বিপুল পরিমাণ গোমাংস জব্দ করা হয়েছে। এই কার্যকলাপের সাথে জড়িতদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তাছাড়া হোটেল এবং খাদ্য সরবরাহকারী পরিষেবাগুলি জড়িত থাকার বিষয়ে তদন্তেরও অনুরোধ করা হয়েছে। যার অবৈধভাবে এই জাতীয় পণ্য বিতরণ বা পরিবেশন করছে তাদেরকেও চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করা। শিলচর এবং আশেপাশের এলাকায় লাভ জিহাদের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যেখানে কিছু ব্যক্তি তাদের পরিচয় গোপন রেখে হিন্দু মেয়ে ও মহিলাদের প্রতারণামূলক সম্পর্কে ফাঁদে ফেলার জন্য জল, আধার এবং ভোটার আইডি কার্ডের মতো জাল নথি ব্যবহার করছে বলেও অভিযোগ রয়েছে। এদিন বজরং দলের কর্মকর্তারা জানান যে এই ধরনের প্রতারণামূলক এবং বিপজ্জনক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তারা আরও জানান, কিছু ইউটিউবার এবং ব্লগার ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছেন এবং হিন্দু দেবতা ও গোমাতা এবং সাধারণভাবে হিন্দু বিশ্বাসকে অপমান করার জন্য অশ্লীল ভিডিও ও আপত্তিকর ভাষা ব্যবহার করছেন। এটি সাম্প্রদায়িক বৈষম্যকে উস্কে দিচ্ছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। তারা প্রশাসনকে অনুরোধ করেন যে এই ব্যক্তিদের চিহ্নিত করে আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে বিচার করা হোক। এই প্রতিটি বিষয় জরুরি ভিত্তিতে তদন্ত করা সহ যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। এটি সামাজিক ভারসাম্য পুনরুদ্ধার, নৈতিক মূল্যবোধ রক্ষা এবং অঞ্চলে আইন শৃঙ্খলা বজায় রাখতে তারাও সহায়তা করবে বলে জানান সংগঠনের কর্মকর্তারা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়া ও প্রতিনিধি দীপজয় চক্রবর্তীর প্রতিবেদন। কয়েকটি বিষয় নিয়ে এসপি মহোদয়ের নিকট এসেছিলাম। বিষয়গুলো ছিল, বিগত কয়েকদিন আগে আমরা অন্নপূর্ণা ঘাটে দেখতে পেলাম যে একটা ডিআই ভর্তি গোমাংস আমরা আটক করেছে বজরং দলের ছেলেরা। তাই এই গোমাংসের পিছনে কে বা কারা রয়েছে তার উপযুক্ত তদন্ত করে এবং যেসব দোষীরা রয়েছে তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য। এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ব্লগার বা বিভিন্ন মানুষেরা আমাদের দেবদেবীর অপমান করে বা বিভিন্ন ধরনের অশালীন বক্তব্য দিয়ে পোস্ট করে থাকেন, তাদের বিরুদ্ধে যাতে কঠোরতম ব্যবস্থা নেন সে বিষয়ে। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে লাভ জিহাদ। লাভ জিহাদের নামটি আমরা এখন নয়, বহু আগে থেকে শুনছি, কিন্তু বর্তমান সময়ে দেখতে পেলাম কি বহিরাগত কিছু মানুষ, যেরকম আমরা বিগত দুদিন থেকে আমরা দেখছি মুর্শিদাবাদের কিছু লোক আমাদের এখানের স্থানীয় মহিলাদের সঙ্গে, স্থানীয় মেয়েদের সঙ্গে কুকর্মে লিপ্ত হচ্ছেন। এবং সবথেকে বড় ব্যাপার হলো পরিচয় গোপন করে, ওদের নাম থাকে শেখ রহমান, কিন্তু ওনারা কোনো ধরনের দাস, দেব এরকম দিয়ে থাকেন। তাই এর প্রতিবাদে যাতে কঠোর থেকে কঠোরতম রাজ্যাতীতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাতে গ্রহণ করেন সে বিষয়ে আমরা অবগত এসপি মহোদয়ের সঙ্গে কথা বলি এবং উনি আশ্বাস দিয়েছেন যে যেসব দুষ্কৃতীরা রয়েছে তাদেরকে অতি সত্বর আইনের আওতায় আনা হবে। এবং তার সন্দেহ রয়েছে ওরা যদি বাংলাদেশি হতে পারে বলে আমাদের একটা ধারণা ছিল, সেটাও আমরা ওনাকে বলেছি এবং উনি এ বিষয়ে তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। নমস্কার, আজকে আমরা এসপি মহোদয়ের সাথে আমরা দেখা করি এবং একটি মেমোরেন্ডাম আমরা ওনার কাছে সাবমিট করি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত কয়েকদিন আগে আমরা এক ডিআই ভরা একটি গরু মাংস ট্রাক আমরা উদ্ধার করি আমাদের বজরং দলের ছেলেদের দ্বারা।
এবং তারপরে দেখা যায় যে সেটা এইভাবে হয়তো কিবা আমরা একটা উদ্ধার করতে পেরেছি, এটা অন্যভাবেও আরও বিভিন্নভাবে কিন্তু যাতায়াত হচ্ছে। এবং আমরা পরস্পর খবর পেয়েছি যে এখানে কিছু লোকাল দোকানদার আছে যারা কিন্তু এগুলোর ব্যবসা করছে, যারা এগুলো কিন্তু দোকানে বিক্রি করছে, তা একটা বিষয়। এবং আমরা এইগুলোর বিষয় নিয়ে আমরা এসপি মহোদয়ের সাথে কথা বলি এবং উনি আশ্বাস দেন যে এইগুলো বিষয়ে উনি দেখবেন। এবং বিগত দিনে আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের এখানে যে আছে কিছু ব্লগার আছে যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা বলে, তারা এমনভাবে অশ্লীলভাবে গালাগালি বা এমনভাবে কন্টেন্ট করে যেগুলা মানে না শোনার মতো এবং সংগঠনকে গালি দেয়, বিভিন্নভাবে উস্কানিমূলক বার্তা করে, যেটার উপরে আজকে আমরা এসপি মহোদয়ের সাথে কথা বলি এবং ওদের বিরুদ্ধে যাতে অতি সত্বর কারবাই করা হয়। কারণ দেখেন আগামী দিনে আমাদের এখানে পুজো আসছে, আসছে, এগুলোর উপরে ওরা ফায়দা লুটছে এবং অশান্তি করার সৃষ্টি করছে বিভিন্নভাবে। সাম্প্রদায়িকভাবে হিন্দু দেবদেবীর উপরে আক্রমণ করছে, হিন্দু বিভিন্নভাবে যেগুলো হিন্দু শ্রদ্ধালু জিনিস আছে সেইগুলোর উপরে ওদের সবসময় নজর, এবং ওরা এইগুলোর উপরে বিভিন্নভাবে কুমন্তব্য করে যাচ্ছে। এবং এইগুলো নিয়েও আমরা এসপি মহোদয়ের সাথে আলাপ করি এবং ওনার সাথে আমরা দেড় ঘন্টা আমাদের আলাপ হয়েছে আজকে। এবং উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে এইগুলো বিষয় নিয়ে উনি দেখছেন এবং গম্ভীরভাবে তদন্ত করে ওদেরকে আইনের আওতাতে নিয়ে আসবে আগামী দিনে। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শিলচর কনকপুর এক এক করে 3 জনকে ধাক্কা মেরে ট্রান্সফরমারের খুঁটিতে গিয়ে আটকা পড়ল ইন্দ্রা গাড়ি। এ দুর্ঘটনায় একজনের অবস্থা সঙ্গীন বলে জানা যায়। বুধবার সকাল 8:30 নাগাদ কনকপুর রোডে ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি। স্থানীয় সূত্রে জানা যায় কনকপুর ঈদগাহের সামনে দ্রুতগতির একটি ইন্দ্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 3 জনকে ধাক্কা মারে। এরপর বিদ্যুতের ট্রান্সফরমার থাকা খুঁটিতে গিয়ে আটকে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাঁশ ব্যবসায়ী মিন্টু বড়লস্কর। এছাড়াও আহত হন গ্রুপ সদস্য ইমরান আহমেদ চৌধুরী, খালেদা ও ঠেলা চালক সুরজ। দুর্ঘটনার স্থানীয়রা তড়িঘড়ি আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে স্থানীয়রা চালককে আটক করে পুলিশের হাতে সমঝে দেয়। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। রংপুর প্রতিবাদী নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটি স্মারকপত্র কাছাড়ির সিনিয়র পুলিশ সুপারকে প্রদান করা হয়। এতে বলা হয় বিগত শুক্রবার স্থানীয় অন্নপূর্ণা সেতুতে বজরং দলের নেতৃত্বে একটি ডিআই গাড়ি আটক করা হয়। সেই গাড়িতে প্রায় 100 কেজি গোমাংস করে কাছাড় পুলিশ। বজরং দলের এই নেতৃত্বের জন্য রংপুর প্রতিবাদী নাগরিক মঞ্চ ধন্যবাদ জ্ঞাপন করছে তাদেরকে। এই কর্মকাণ্ডের সঙ্গে যেই জড়িত আছে তাদের আইনি প্রক্রিয়ায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য দাবি জানায় রংপুর প্রতিবাদী নাগরিক মঞ্চ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। নমস্কার, আমি আরাধন দত্ত। রংপুর প্রতিবাদী নাগরিক মঞ্চের তরফ থেকে একটি মেমোরেন্ডাম জমা করলাম আমাদের এসপি মহোদয়ের কাছে। বিষয় হলো গোমাংস ব্যবসায়ীদের শাস্তির দাবি। বিগত দিনে গত শুক্রবার 29 তারিখ 29/8/2025 বজরং দলের নেতৃত্বে একটি গাড়ি আটক করা হয়েছিল স্থানীয় অন্নপূর্ণা সেতুতে। এখানে প্রায় 1000 কেজি মাংস উদ্ধার করেছে কাছাড় পুলিশ। আমরা জানতে চাই এই ব্যবসায়ীর নাম ইতিমধ্যে নিউজ চ্যানেলও আমরা দেখেছি, কিন্তু আজ পর্যন্ত ওনাকে গ্রেপ্তার করা হয়নি। তাই জন্য আমরা এই প্রতিবাদ জানাই এবং বজরং দলের কর্মকর্তাদের আমাদের মঞ্চ থেকে ওনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি এই সাহসিকতা দেখানোর জন্য। আমাদের বিধায়ক থেকে শুরু করে সবাই হিন্দু
কংগ্রেস থেকে যদি দেখি হিন্দু, বিজেপি থেকেও দেখি যদি সবাই হিন্দু, কিন্তু আজকে এই ধরনের কার্যকলাপ হচ্ছে, তাদের নীরবতা নিয়ে আমাদের খুবই দুঃখিত লাগছে যে আজকে আমরা হিন্দু হয়ে আমাদের গৌমাতা যে নাকি আমরা পূজা করি এবং আমরা 33 কোটি দেবতার বাস মনে করি গৌ মাতার ভিতরে, কিন্তু আজকে এই গৌমাতা কিভাবে ওরা কেটে মাংস বিক্রি করছে, তার জন্য আমরা সবার কাছে অনুরোধ করছি যে সবাই এগিয়ে এসে সেই নিন্দাজনক কাজকে প্রতিবাদ জানায়। এবং আমরা আরেকটি কথা বলতে চাই, ছোট্ট কথা, যদি আমরা তুলসীর মালা আর বেলের মালা পরে আমরা যদি বলি আমি হিন্দু, সেইভাবে চলবে না। আমাদের কিছু দায়বদ্ধতা আছে। আজকে আমাদের চোখের সামনে গোহত্যা, এইভাবে গোহত্যা করছে দুষ্কৃতীরা, তাদের জন্য আমাদের দীর্ঘ থেকে দীর্ঘ শাস্তি আমরা আদায় করতে হবে, যেন আগামী দিনে এই অঞ্চলে যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুদিনের সফরে এসে শিলচরে দুটি মূর্তি উন্মোচন করে গেছেন এবং অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রীর বিভিন্ন ইস্যুতে কথা বলতে গিয়ে সুস্মিতা দেবকে অতিথি বলে অভিহিত করার পাশাপাশি সুস্মিতা হিন্দুদের বিভাজন করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন। একই সাথে বরাকের হিন্দু বাঙালিরা সুরক্ষিত বলে মুখ্যমন্ত্রী এদিন মন্তব্য করে গেছেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কাউন্টার দিতে বুধবার শিলচরে এক সাংবাদিক বৈঠক ডেকে সুস্মিতা দেব আসামে বিভাজন করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ উত্থাপন করেছেন। সুস্মিতা দেব জানান, বিজেপি যে রাস্তায় হাঁটছেন সেই রাস্তায় চলতে রাজি নয় তৃণমূল কংগ্রেস, কারণ বাঙালি বিরোধী মনোভাব রয়েছে। মুখ্যমন্ত্রী সহ শাসক দলের তথ্য তুলে ধরে তিনি জানান, এনআরসি ও সিএএ এর ক্ষেত্রে হিন্দু বাঙালিরা বেশিরভাগ বঞ্চিত হয়েছেন, তাহলে হিন্দু বাঙালিরা কিভাবে সুরক্ষিত? মুখ্যমন্ত্রীর কাছে এর জবাব চেয়েছেন তিনি। সিএএ বিজেপির একটি ফ্লোক শো বলে মন্তব্য সুস্মিতা দেবের, কারণ সিএএ এর মাধ্যমে বিজেপি হিন্দু বাঙালিদের বিদেশি সাজানোর প্রয়াস করছে বলে জানিয়েছেন সুস্মিতা দেব। মুখ্যমন্ত্রীকে অযথা মিথ্যার আশ্রয় না নেওয়ার আবেদন জানিয়ে শাসক দল হিন্দু বাঙালিদের জন্য এখন পর্যন্ত কি করছে এ নিয়ে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন তিনি। যেদিন হিন্দু বাঙালিরা সরে দাঁড়াবেন সেদিন বিজেপির কোমর ভেঙে যাবে বলে এদিন প্রকাশ্যে ঘোষণা করেছেন সুস্মিতা দেব। অন্যান্য বিভিন্ন ইস্যুতে শাসক দল বিজেপি সহ আসামের মুখ্যমন্ত্রীকে সমালোচনা কাঠগড়ায় তুলে ধরে জনগণকে শাসক বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। উনি বলছেন আমি হিন্দুদের বিভাজন করছি, আমি বলবো উনি আসামের বিভাজন করছেন। আজকে আমি আসামের মুখ্যমন্ত্রীকে একটা কথা বলতে চাই যে আপনি যখন খিলঞ্জিয়া ডিক্লেয়ার করেন, ঘোষণা করেন, আপনি কি বিভাজন করছেন না? আপনি যখন অরিজিনাল ইনহ্যাবিটেন্ট আর ইন্ডিজিনাসের কথা বলেন, আপনি কি বিভাজন করছেন না? আজকে যখন আপার আসামে বাংলা ভাষায় যখন দুর্গাপূজার ফ্লেক্স লাগানো হয় আর কোনো উগ্র জাতীয়তাবাদী সংগঠন সেটাকে ছিঁড়ে দেয়, আপনি চুপ থাকেন, এটা কি ডিসক্রিমিনেশন না? আজকে যখন আপনি বলেন বাংলা ভাষা বলা মানে বাংলাদেশি খুঁজে বের করতে আমার সুবিধা হবে, এটা কি আপনি বিভাজন করছেন না? আজকে আপনি মুসলিম কমিউনিটির মধ্যে থেকে একজন দুইজন সাবসেকশনকে বের করে বলছেন আপনারা খিলঞ্জিয়া, বাকিরা না, আপনি কি বিভাজন করছেন না? আপনি আসামকে বেটে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী ভোট ব্যাংক পলিটিক্সের জন্য। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, আজকে বরাক ভ্যালিতে এরকম অনেক জায়গা আছে যেখানে অসমিয়া মানে অ্যাসামিজ স্পিকিং পিপল থাকে, আছে কিনা? এই তো তারাপুরে অসমিয়া বস্তি আছে, হরিনগরে আছে, রাজবংশীরা আজকে উদারবন্দে আছে। কোনোদিন শুনেছেন যে বরাকের কোনো বাঙালিরা কোন রকমের উগ্র জাতীয়তাবাদী পালন করে কাউকে ডিস্টার্ব করেছেন? কোনদিন শুনেছেন? কিন্তু আপার আসামে আমি আপনাকে শত শত উদাহরণ দিতে পারবো যে আজকে বাঙালিদের বিরুদ্ধে যখন কোনো অ্যাকশন হয়, আপনি মুখ্যমন্ত্রী হিসাবে যিনি বলছেন সবাই সুরক্ষিত, আপনি ওদেরকে সুরক্ষা দিতে পারেন? আপনি মুখই খুলেন না, আপনি তো আসামের মারওয়ারিদের সুরক্ষা দিতে পারছেন না। সো in brief, Chief Minister of Assam is dividing Assam, and I believe in an ideology where India is united.
মমতা বন্দ্যোপাধ্যায় আসামের একজনকে নিয়ে যদি বেঙ্গলের এমপি বানাতে পারে, তো উনি আসামের প্রতি ভালোবাসার সম্মান দেখাচ্ছেন না অপমান করছেন? এটার বিচার আমি মানুষের উপরে ছাড়লাম, নো প্রবলেম। মুখ্যমন্ত্রীকে বলবো যে কখনো আমার মাতৃভাষার জন্য আপনি আমাকে বাংলাদেশি বলেছেন, বাঙালিকে বলেছেন, মানে আপনি আমাকে আগে বাংলাদেশি বলেছেন, এখন আপনি বলছেন যে আমি আসামে অতিথি। আমার মনে হয় ভারতবর্ষে খুব কম মুখ্যমন্ত্রী আছে যাদের পিএইচডি ডিগ্রি আছে। তাদের মধ্যে একজন হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তো আমি ওনাকে বলতে চাই যে আজকে আসামের একজন সন্তানকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গলে নিয়ে গিয়ে রাজ্যসভার সিট দিয়েছে, এটা আমাদের গর্ব না এটা আমাদের লজ্জা? সেই বিচারটা আমি বরাকবাসী আর আসামবাসীর উপরে ছাড়লাম। 2 নম্বর কথা, একটা পিএইচডি ডিগ্রি হোল্ডার হেমন্ত বিশ্ব শর্মা, আপনি না বরাকের ইতিহাস জানেন, না আপনি আমার পরিবারের ইতিহাস জানেন। আপনি যে ভূমিপুত্রর কথা বলেন, কালীমোহন দেব ভূমিপুত্র ছিলেন, সতীন্দ্রমোহন দেব ভূমিপুত্র, সন্তোষ মোহন দেব ভূমিপুত্র। আমি আপনাকে একটা ডেট দিচ্ছি যে আজকে আসামের রাজনীতিতে দেব পরিবারের ইতিহাস 4 জেনারেশন থেকে আছে। আমি শুরু করছি কালীমোহন দেব থেকে। কালীমোহন দেব যখন 1826-এ, যেটাকে বলতো স্টেশন কমিটি, তখন পৌরসভা ছিল না, সেই 1826 ফেব্রুয়ারিতে কালীমোহন দেব এই স্টেশন কমিটির সদস্য ছিলেন। আমার দাদু সতীন্দ্রমোহন দেবের বাবা। সতীন্দ্রমোহন দেব আসাম রাজ্যের হেলথ মিনিস্টার ছিলেন। আপনি ভালো করে শুনেন, যারা পিএইচডি স্টুডেন্ট, কিন্তু পিএইচডি স্টুডেন্ট হলেই যে আপনি বরাকের ইতিহাস জানেন সেটা নিশ্চিত নয়। এরপরে সন্তোষ মোহন দেব আসাম থেকে সেন্ট্রাল মিনিস্টার হন, তারপরে আমি লোকসভার এমপি হই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেঙ্গলের যারা বিধায়করা আছে তাদের ভোট দিয়ে আমাকে পার্লামেন্টে বসিয়েছে। আজকে আমাকে বেঙ্গলে অতিথি হিসাবে সম্মান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভাতে বসিয়েছে। তো আমার পরিবারের হিস্ট্রি আপনি জানেন না, আমার বরাক উপত্যকার হিস্ট্রি আপনি জানেন না। তো আপনার ইগনোরেন্সের প্রমাণ আপনি বরাকে এসে দিবেন না। আর আপনার উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ধন্যবাদ জানানোর, কারণ যেটা বিজেপি কংগ্রেস করতে পারেনি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। ইন দ্য হিস্ট্রি অফ আসাম, no one has gone to the Rajya Sabha from another state. This is a pride for Assam. আর আপনি ওটাকেই ছোট করে দিয়েছেন। আর শিলচরের মিডিয়াকে বলে দিলাম, এটা আমার থিওরি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বেঙ্গলে রাজ্যসভাতে বসিয়েছে বলে বিজেপি বাধ্য হয়েছে বরাক থেকে দুজন রাজ্যসভা পাঠাবার জন্য। এটা মমতারই বিজেপিকে বাধ্য করেছে, নাহলে বরাক থেকে 2 জন বিজেপির থেকে কোনোদিন রাজ্যসভাতে যেতে পারতো না, এটা নিশ্চিত। বুধবার স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টার, রাধামাধব কলেজ এবং রেড রিবন ক্লাবের যৌথ উদ্যোগে শিলচর সিভিল হাসপাতাল আধুনিকরণ দাবি কমিটির সহযোগিতায় আয়োজিত হয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সভা। এদিন রাধামাধব কলেজ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি এএসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও শিলচর সিভিল হাসপাতাল আধুনিকরণ দাবি কমিটির কার্যকরী সদস্য ডক্টর পরিতোষ চন্দ্র দত্ত। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা রক্তদানের উপকারিতা সম্পর্কে আলোকপাত করেন। এদিন বক্তব্য রাখেন ডক্টর পরিতোষ চন্দ্র দত্ত, রাধামাধব কলেজ স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টারের কনভেনর ডক্টর দেবাশিস রায়, ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্য, ডক্টর সোনালী চৌধুরী, অধ্যাপক ডক্টর কালীপদ দাস, ডক্টর অরুণাভ ভট্টাচার্য ও শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির চিফ কনভেনর কমল চক্রবর্তী প্রমুখ। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর পিয়া দাস। এদিনের অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক ও অশিক্ষক কর্মচারী ছাড়াও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। মানব ধর্মের একটাই কথা, জীবসেবা। জীবসেবার মধ্যে দিয়েই আমরা কিন্তু
সব কিছু সেবা আমরা করতে পারি। এবং রক্তদান এমন একটা জিনিস, যে জিনিসটা স্যার একটু আগে বলে গেছেন, নিঃস্বার্থ দান, যে জিনিসটার মধ্যে কোনো স্বার্থ থাকে না, যে জিনিসটার মধ্যে আমাদের নিজস্ব একটা ইচ্ছা শক্তি কাজ করে। আজকে তোমরা সবাই বসে আছো, কিন্তু যেদিন শিবির হবে আমি হলফ করে বলতে পারি এখান থেকে 50% তোমরা এগিয়ে আসবে রক্তদানের জন্য। রক্তদানের সুফল এবং রক্তদানের প্রয়োজনীয়তা, আমাদের শরীরে রক্তদানের কি প্রয়োজন সেটা আমরা জানি না, যে কারণে আমরা পিছিয়ে যাই। রক্তদানের সুফল যদি বলা যায়, অনেক কিছু আছে, স্যার পরিতোষ দত্ত বলবেন, কিন্তু তার আগে আমি ছোট করে দুটো কথা বলছি। রক্তদানের সুফল বলতে যে জিনিসটা বোঝা যায় সেটা আমরা নিজেদের শরীর দিয়ে আগে বুঝবো, তো তারপর আমরা বলবো। আমি সবার কাছে একটা স্ট্যান্ডিং এভিয়েশন চাইছি আমাদের আজকের কি স্পিকার ডক্টর পরিতোষ চন্দ্র দত্তের জন্য, যিনি তার জীবনে 70 বার রক্তদান করেছেন। 70 times he has donated blood. So give a standing ovation for sir. Live only for ourselves. 1,000 fibers connect us with our fellow human beings. We cannot live only ourselves. আমরা নিজের জন্য, শুধু আমরা নিজের জন্য যে বাঁচি না, বাঁচতে পারি না আমরা নিজের জন্য, আমরা পরের জন্য বাঁচি। We cannot live only for ourselves. 1,000 fibers connect us with our fellow human beings. আমরা দেখবে একজন যদি সমস্যায় পড়ে আমরা এগিয়ে যাই। কেন যাই? কারণ আমাদের মধ্যে একটা অদৃশ্য সুতো দিয়ে বাঁধা রয়েছে সবাই। এই অদৃশ্য সুতোটা কিন্তু আরো শক্ত যাতে করা যায়, সেই জন্য আমরা আরো প্রচেষ্টা করে যাব। যার জন্য সমাজে কিছু কিছু মানুষ থাকে অনেক কাজ করে, অনেকে ভাবে করে না। আমরা পড়াশোনা করব, আমরা সামাজিক জীব, তো সামাজিক জীব হিসাবে আমাদের নিশ্চয়ই কিছু দায়বদ্ধতা রয়েছে, কর্তব্য রয়েছে, তাই না? তো সামাজিক জীব হিসাবে আমার কর্তব্য রয়েছে, আমি আমার পড়াশোনা করব, মানুষ হব, মানুষের মতো মানুষ হব। এবং আমরা কি করব? আমাদের ধারণাটা কি হয় যে আমরা পড়াশোনা করি, একটা কোনো রকম পরীক্ষা দিলাম, যেভাবে পরীক্ষা দিলাম আর সার্টিফিকেট জোগাড় করলাম, এরপরে চাকরি একটা পেয়ে গেলাম, তারপর চাকরি পেয়ে একটা গাড়ি কিনলাম, বাড়ি করলাম, তারপর বিয়ে করলাম, ছেলে মেয়ে হলো, তারপর একদিন আমি পৃথিবী থেকে বিদায় নিলাম। এটাই জীবন? নিশ্চয়ই জীবন নয়। আমি জীবনটা, আমার জীবনটা এইভাবে তৈরি করতে হবে যে আমি বাঁচবো এবং আমার পাশাপাশি যারা থাকবে তাদেরকে আমরা বাঁচিয়ে নিয়ে যাবো। আমি বিশাল বড় অট্টালিকা বানালাম, 10 তলা বিল্ডিং বানালাম, আমার পাশে সব পুড়ে গেল, এটা অদ্ভুত বিচ্ছিরি লাগবে, দেখতে বাজে লাগবে। সুতরাং আমরা চিন্তা করব যে আমরা বাঁচবো, আমরা সুন্দরভাবে বাঁচবো এবং আমাদের সঙ্গে যারা আছে তাদেরকে আমরা বাঁচিয়ে নিয়ে যাবো। ঠিক আছে? তো এই একটা যে সামাজিক কাজ, এই সামাজিক কাজ, সবচেয়ে বড় সামাজিক কাজ হচ্ছে রক্তদান। কারণ এর মধ্যে কোনো ধরনের অপকারিতা নেই। প্রত্যেকটা আমরা জীবনে যে প্রতিদিন যে কাজগুলো করি, প্রত্যেকটার উপকারিতা অপকারিতা থাকে ম্যাক্সিমাম জিনিসে, কিন্তু এই একটা জিনিস রক্তদান, এটার কোনো অপকারিতা নেই, শুধু অপকারিতা। এখন প্রশ্ন হচ্ছে, রক্তদান করতে বলছে, সবাই বলছে রক্তদান করবো, তার আগে আমার জানা উচিত আমার শরীরে রক্ত আছে কিনা। এটাও তো কথা, আমার শরীরে রক্ত আছে কিনা, বা রক্ত থাকলে কতটুকু আছে, আমি কতটুকু দিতে পারবো, এই জিনিসগুলো আমার জানা দরকার। বা রক্ত দিলে আমার কি লাভ? আমি খালি সমাজের কাজ করবো বলছে, সমাজের কাজ, আমার কাজটা কে করবে? এই সবগুলো বিষয়ে আমি একটু একটু কথা বলবো, তোমরা যদি ধৈর্য ধরে বসো। আমি সমস্ত কথা বলা সম্ভব না এই সময়ের মধ্যে, আমি একটা পিরিয়ড, 45 মিনিটের একটা পিরিয়ড তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। এরপর যদি অনেক কিছু বাকি থাকবে তোমাদের, এবং আমার মঞ্চে যারা আছে সবাই যারা আছে, যে কোনো প্রশ্নগুলো আমি যথাসাধ্য চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। সারা রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় পালিত হচ্ছে করম পূজা। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের সবগুলো চা বাগান আদিবাসী জনগোষ্ঠী মিলে একসঙ্গে করম পূজাটি অনুষ্ঠিত হলো শালগঙ্গায়। আদিবাসী সম্প্রদায়ের প্রধান উৎসব হলো করম পূজা। খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ধর্মীয় রীতিনীতি পালন করে এই পূজা অনুষ্ঠিত হয়। আদিবাসীদের ছেলে মেয়ে নির্বিশেষে সবাই খুব ধুমধামভাবে পালন করে এই পূজাটি। আদিবাসী ছাড়াও বরাক উপত্যকার বিভিন্ন সম্প্রদায়ের লোকও এই পূজায় অংশগ্রহণ করতে দেখা যায়। শালগঙ্গার করম পূজা কমিটির কর্মকর্তাগণ পূজা সম্বন্ধে বিভিন্ন তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। কমিটির কর্মকর্তাগণদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি জনাস গড়, সম্পাদক স্বপন গোয়ালা, বাবুল নায়ক, সুদীপ তন্তবায়,
কবির তন্তবায়, জয় তন্তবায়, প্রবীর তন্তবায়, দুলন ভূমিজ, দুর্গাচরণ ভূমিজ, নেপাল গোয়ালা, বিপিন তন্তবায়, বিষ্ণু ওরা, চন্দন তন্তবায়, মিলন কালিন্দী, বাবুল মাল, প্রদীপ কুর্মী। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। খাসপুর বাগানের আমি শ্রী প্রবীর তন্তুবাই। আমাদের আদিবাসী করম পূজা, আমাদের পূর্বপুরুষ সেই করম পূজাটা করেছিল, তাই আমরা আজকে উচ্চ করেছি যে উদারবন সার্কেলের আমাদের শ্রমিক ভাইরা চাঁদা তুলে সেই করম পূজাটা আমরা খাসপুর ফুটবল মাঠে করছি। তাই জন্য আমি ধন্যবাদ জানাবো যে আমাদের শ্রমিক ভাইরা যে আজকে সেই করম পূজাটা আমাদের পূর্বপুরুষ যারা করেছিল সেই করম পূজাটা যে আমরা আজ পর্যন্ত ধরে রেখেছি, তার জন্য সবাইকে আমি বলবো যে এই আদিবাসী করম পূজাটা যেন প্রত্যেক বছরে আমরা গ্রাম অঞ্চলে করে থাকি এবং আমরা সবাই মিলে আজকে যে করম পূজাটা করছি আমাদের খাসপুর ফুটবল মাঠে, এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করি। সাম্প্রতিক সফরে শিলচরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতাজি সুভাষচন্দ্র বসু ও মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করেছেন। তবে দীর্ঘদিনের দাবি ভাষা শহীদ স্টেশন নামকরণের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যে এবারও কোনো ঘোষণা না আসায় ক্ষোভ প্রকাশ করেছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, মুখ্যমন্ত্রী শিলচরে দুই মহান ব্যক্তিত্বের মূর্তি উন্মোচন করেছেন, এতে অবশ্যই জনগণ গর্বিত, কিন্তু রাজ্যের বাঙালিদের আবেগকে সম্মান জানাতে হলে এবারের সফরেই ভাষা শহীদ স্টেশনের নামকরণ নিয়ে চূড়ান্ত ঘোষণা করা উচিত ছিল। কেন্দ্রীয় সরকার ও রেল মন্ত্রকের অনুমোদন থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজ্য সরকারের অনাগ্রহের কারণে বিষয়টি আটকে আছে। মুখ্যমন্ত্রী চাইলে এটি সম্ভব, কিন্তু তার নীরবতা প্রমাণ করছে তিনি বাঙালিদের আবেগকে গুরুত্ব দিতে অনিচ্ছুক। শিলচরের উড়াল সেতু প্রসঙ্গেও তিনি প্রশ্ন তোলেন। প্রদীপ দত্ত রায় বলেন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন নভেম্বরে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত উড়াল সেতুর শিলান্যাস হবে, কিন্তু প্রকল্পের জন্য রাস্তার দুই পাশে থাকা বহু দোকান ভাঙতে হবে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয়দের মতামত নেওয়া অত্যন্ত জরুরি হলেও এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ভবিষ্যতে আপত্তি উঠলে প্রকল্পটি বন্ধ হয়ে যাবে, তখন বলা হবে জনগণ চাননি, তাই অবিলম্বে জেলা প্রশাসনকে আলোচনায় বসে মতামত সংগ্রহ করতে হবে। তিনি আরও যোগ করেন, যানজট নিরসনে উড়াল সেতু অত্যাবশ্যক, তবে এর জন্য যথাযথ পরিকল্পনা, জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ এবং পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি, নতুবা এটি অন্য প্রকল্পগুলির মতো শুধুই ভোটের ললিপপ হয়ে থাকবে। এদিন বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, হিন্দু দরদি দল বলে বিজেপি আত্মপ্রচার করলেও রাজ্যের হিন্দু বাঙালিদের ডি ভোটার সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি। ইতিমধ্যে দুটি সম্প্রদায়ের ডি ভোটার মামলা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলেও বাঙালিদের জন্য তেমন কিছু করা হয়নি। যদি সত্যি সরকার আন্তরিক হয় তবে অবিলম্বে বাঙালিদের ডি ভোটার মামলা প্রত্যাহার করা হোক, নতুবা আগামী নির্বাচনে এর যথাযথ জবাব দেওয়ার জন্য বাঙালি সমাজকে প্রস্তুত থাকতে হবে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। গত 31শে আগস্ট আসামের মুখ্যমন্ত্রী আমাদের শিলচরের রাঙ্গিরখাড়িতে নবনির্মিত নেতাজি স্ট্যাচু উদ্বোধন করেছেন। এটা শিলচর, বরাক তথা আসাম তথা সারা ভারতবর্ষের মানুষের জন্য একটা গৌরবের বিষয়। নেতাজি বাঙালির প্রাণ, সেই সঙ্গে শহীদ মঙ্গল পাণ্ডের স্ট্যাচুও উন্মোচন করা হয়েছে। এটা নিঃসন্দেহে ভালো কাজ। তবে মুখ্যমন্ত্রী আরেকটা সুখবর আমাদের শিলচরবাসীকে শুনিয়েছেন যে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত উড়ালপুল হবে, তার জন্য 700 কোটি টাকা অনুমোদন হয়েছে। সঙ্গে উনি একটা শর্ত দিয়েছেন যে যদি শিলচরবাসী চায়, শিলচরবাসী যদি সহযোগিতা করে, এখানে একটা টেকনিক্যাল পয়েন্ট আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে উড়ালপুলের একটা পিলার যে যতটুক জায়গা নেবে, এতে অন্তত ক্যাপিটাল পয়েন্টের ডানে বায়ে যত দোকান আছে সব ভাঙা পড়বে, এবং না হলেও রাঙ্গিরখাড়ি পর্যন্ত 8টা পিলার বসবে।
যেসব জায়গায় পিলার বসবে সেসব জায়গায় ডাইনে বাইয়ের কোনো দোকানের অস্তিত্ব থাকবে না। সুতরাং আমার মনে হয় মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের মাধ্যমে শিলচরবাসীর এবং এইসব দোকানদারদের যেসব এলাকাতে পিলার পড়বে ড্রয়িং দেখে তার আশেপাশের দোকানদারদের নিয়ে একটা বৈঠক জেলা শাসক করুন এবং তাদের মতামতটা গ্রহণ করুন, তারা জায়গা ছাড়তে রাজি আছে কিনা। কারণ আমরা এটা শুনতে রাজি নই যে শিলচরের জনগণ চায়নি, সেই জন্য আমি উড়ালপুল দেওয়া সম্ভব হলো না। এটা 26-এর নির্বাচনের স্লোগান যেন না হয়। তারপরে মুখ্যমন্ত্রী যে বলছেন শিলচরবাসী যদি চায়, আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই। ডলু চা বাগানে যখন গ্রিনফিল্ড এয়ারপোর্ট করার জন্য 3 লক্ষ চারা গাছ উপড়ে নেওয়া হয়েছিল, তখন কি চা বাগানের শ্রমিকদের মতামত নেওয়া হয়েছিল? সারা আসামে যে মুখ্যমন্ত্রী বুলডোজার চালাচ্ছেন, উচ্ছেদ অভিযান চালাচ্ছেন, কোথাও জনগণের মত নিয়ে কিছু করছেন বলে তো আমরা জানি না। তবে শিলচরে উড়ালপুলের জন্য শিলচরবাসীর সাহায্য সহযোগিতার কথা মুখ্যমন্ত্রী কেন বলছেন? যাই হোক, আমাদের সাজেশন আমরা দিলাম, কারণ আমরা পরে শুনতে রাজি না। 2026-এর নির্বাচন চলে গেল, তারপরে আমরা শুনতে রাজি না যে শিলচরবাসী আমাদের সহযোগিতা করেনি, সেই জন্য উড়ালপুল বানানো সম্ভব হয়নি। আরেকটা প্রশ্ন, মুখ্যমন্ত্রী এসেছেন, আমরা অত্যন্ত জনস্রোত দেখেছি, কিন্তু সেই সঙ্গে আরেকটি কথা মনে করিয়ে দিতে চাই। বরাক উপত্যকায় এই মুহূর্তে রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা 6.5 লক্ষ। মাস্টার ডিগ্রি নিয়ে আসাম ইউনিভার্সিটি থেকে প্রতি বছর 2000 করে বেকার যুবক বেরোচ্ছে এবং টুকটুকি চালিয়ে 400-500 টাকা দৈনিক রোজগার করছে। এই হলো বেকার সমস্যা। মুখ্যমন্ত্রী গর্বের সঙ্গে ঘোষণা করেন 1.5 লক্ষ চাকরি আমি দিয়েছি। তার মধ্যে আসামের 1,20,00,000 বাঙালির কতজনকে দিয়েছেন সেই কথা তো কোনোদিন ঘোষণা করেন না। সেটা স্পষ্টভাবে একবার বলুন তো। আমরা তো জনসংখ্যার অনুপাতে হলে 30,000 চাকরি পাওয়ার কথা, সেই জায়গায় মাত্র 2000 ছেলেকে চাকরি দেওয়া হয়েছে। এই তো হচ্ছে বেকার সমস্যা। এই নিয়ে যদি দুটো কথা বলতেন তাহলে আমার মনে হয় সবাই খুশি হতেন। আমরা মুখ্যমন্ত্রীকে আগেও বলেছি, আজও বলছি, আপনি চাকরি দিন। ভারতীয় জনতা পার্টি যারা করে, জনতা যুব মোর্চার যে বেকার যুবকরা আছে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে ছাত্ররা আছে বেকার হচ্ছে, এবং বজরং দলের, তাদের চাকরি দিন। অন্য কাউকে দিলে আমাদের কোনো আপত্তি নেই, ওদের অন্তত দিন। আপনার দলের হয়ে তো ওরা গলা ফাটাচ্ছে। এই কাজটা মুখ্যমন্ত্রী করবেন এবং আগামী সফরে যেন উনি স্পষ্ট করে বলেন যে হ্যাঁ, বাঙালির জন্য আমি এই করেছি, সেই করেছি, এতটা চাকরি দিয়েছি, এই কথাটাও যেন উনি ঘোষণা করেন। আর এনআরসি নিয়ে যা চলছে আর ডি ভোটারের নামে যা চলছে, এটা একটা হাস্যকর ব্যাপার। 1984 সনে আসাম চুক্তি হয়েছিল। 84 থেকে আজকে প্রায় 45 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বাংলাদেশে মাত্র 4 জনকে পাঠাতে পেরেছেন। খালি উচ্ছেদ করছেন, এনআরসিতে নাম কাটছেন, ডিটেনশন ক্যাম্পে ঢোকাচ্ছেন, কিন্তু বাংলাদেশি বলে চিৎকার করছেন। বাংলাদেশের 4 জনকে 40 বছরে আপনি পাঠিয়েছেন। যাদের উচ্ছেদ করছেন তাদের বাংলাদেশে পাঠান দেখি, আমরা তখন বলবো হ্যাঁ, বাংলাদেশিদের এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। তাই আমি মুখ্যমন্ত্রীকে এই বেকারদের চাকরির ব্যাপারটা এবং উড়ালপুলের ব্যাপারে যে আমরা প্রস্তাব দিয়েছি সেটা ওনাকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বজরং দলের স্মারকপত্র প্রধান কাছাড়ের পুলিশ সুপারকে বিভিন্ন সামাজিক ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য। এক এক করে 3 জনকে ধাক্কা ইন্ট্রা গাড়ির কনকপুরে, আটক চালক।
বজরং দলকে ধন্যবাদ জ্ঞাপন রংপুর প্রতিবাদী নাগরিক মঞ্চের। অন্নপূর্ণা সেতুতে আটক গোমাংস কাণ্ডে প্রতিজনকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। বিজেপির কোমর ভেঙে যাবে বাঙালিরা সরে দাঁড়ালে বলে অভিমত সুস্মিতা দেবের। এসএসসি নেটওয়ার্কের 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র ও বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।